ও 2018 সালে অনুষ্ঠিত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের ডিজিটাল কন্টেন্ট প্রতিযোগিতায় সারা দেশে প্রথম স্থান অধিকারী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সপ্তম অধ্যায় ওয়ার্কশিট মানে কার্যপত্র সম্পর্কে আলোচনা করতেছি। And already we have taken 2 classes, especially theory classes on this chapter. Today we are going to discuss about the process of 10 column, 8 column and 12 column worksheet. And after the end of this class you will be able to draw the worksheet table, worksheet format. তো কার্যপত্রর যে ছকগুলো অর্থাৎ 10 ঘরা, 8 ঘরা, 12 ঘরা, তো এগুলো সম্পর্কে আমরা আজকের ক্লাসে জানব এবং তোমরা একেবারে সরেজমিনে একটি কার্যপত্রের ছক ইনশাল্লাহ নিজেরা আঁকতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, কার্যপত্র প্রস্তুত করার কিন্তু আসলে স্পেশাল যে নিয়ম, সেই নিয়মটা আমাদের মানতেই হবে। আমরা জানি যে কার্যপত্র হলো হিসাব রক্ষকদের একটি কার্যপ্রণালী, একটি কার্য পদ্ধতি। তাই এই কার্যপত্র হিসাব রক্ষকগণ বিভিন্নভাবে প্রস্তুত করে থাকেন। তবে যেভাবেই কার্যপত্র প্রস্তুত করা হোক না কেন, তা অবশ্যই এর উদ্দেশ্যের সাথে মিল থাকতে হবে। এটি সাধারণত আর্থিক অবস্থার বিবরণীর পূর্বে প্রস্তুত করা হয়। নিচে কার্যপত্র প্রস্তুতের নিয়মাবলী বর্ণনা করা হলো। 1. নাম ও তারিখ। কার্যপত্র প্রস্তুতের সময় ছকের উপরে প্রতিষ্ঠানের নাম ও প্রস্তুতের তারিখ লিখতে হয়। ঘর অঙ্কন, শিরোনাম লিখন। প্রয়োজনীয় ঘর অঙ্কন করে প্রত্যেক ঘরের শিরোনাম লিখতে হবে। 3. রেওয়ামিল। কার্যপত্র প্রণয়নের জন্য যে রেওয়ামিলের ঘর দেওয়া থাকে, সে রেওয়ামিলের ডেবিট উদ্ধৃতিগুলো ডেবিট দিকে এবং ক্রেডিট উদ্ধৃতিগুলো ক্রেডিটের ঘরে লিপিবদ্ধ করে যোগফল সমান আছে কিনা তা যাচাই করে নেওয়া হয়। এরূপ রেওয়ামিলকে সমন্বয়পূর্ব রেওয়ামিল বলা হয়। সমন্বয়। কার্যপত্রের আমরা যে তৈরি করব শিক্ষার্থী বন্ধুরা, এখানে রেওয়ামিলের নিচে যে অতিরিক্ত লেনদেনগুলো দেওয়া থাকে সেগুলোকে সমন্বয়ের ঘরে ডেবিট ও ক্রেডিট বিন্যাস করে হিসাবভুক্ত করতে হয়। তবে উক্ত লেনদেনগুলো সমন্বয় সাধনের সময় ডেবিট বা ক্রেডিট করার মতো কোনো দফা রেওয়ামিলে না থাকলে উক্ত হিসাবের যথাযথ নামকরণ করে রেওয়ামিলের সমষ্টির নিচে সমন্বয়ের ঘরগুলোতে লিখতে হবে। এরূপ সমন্বয়ের ডেবিট ও ক্রেডিট ঘর দুটি যোগ করে যোগফলের সমতা সম্পর্কে নিশ্চিত হতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখি 5 নম্বরে আছে সমন্বিত রেওয়ামিল। সমন্বয়ের পরের ঘরটাকেই বলা হয় সমন্বিত রেওয়ামিল। আমরা একটু পরেই কার্যপত্রের যখন ছকটা দেখব তখন আমাদের এই বিষয়ে আরো ক্লিয়ার হবে। সমন্বয় ঘরে উল্লিখিত প্রয়োজনীয় সমন্বয়গুলো লেখার পর প্রদত্ত রেওয়ামিলের টাকার অঙ্কের সাথে সমন্বয় ঘরের টাকার অঙ্ক যোগ বিয়োগ করে সমন্বিত রেওয়ামিল করা হয়। রেওয়ামিলের যে দফার পাশে সমন্বয়ের ঘরে কোনো টাকা থাকে না, সে সকল লেনদেন রেওয়ামিল হতে সরাসরি সমন্বিত রেওয়ামিলে বসবে। সর্বশেষে উভয় পাশের যোগফল বের করে গাণিতিক শুদ্ধতা যাচাই করতে হবে। এরপর আমরা দেখি বিশদ আয় বিবরণী। সমন্বিত রেওয়ামিল হতে মুনাফা জাতীয় আয় ও ব্যয়সমূহ এই বিবরণীতে লিখতে হয়। এই বিবরণীর ডেবিট দিকে মুনাফা জাতীয় খরচগুলো আর ক্রেডিট দিকে মুনাফা জাতীয় আয়গুলো বসাতে হয়। বিশদ আয় বিবরণীর আয়ের সমষ্টি ব্যয়ের সমষ্টি অপেক্ষা বেশি হলে পার্থক্যকে নিট লাভ বলা হয়। অপরদিকে ব্যয়ের সমষ্টি যদি আয়ের সমষ্টি থেকে বেশি হয় তাহলে নিট ক্ষতি হয়। অর্থাৎ এই যে বিশদ আয় বিবরণীর কথা আমরা জানলাম শিক্ষার্থী বন্ধুরা, এই বিশদ আয় বিবরণী থেকে আমাদের নিট লাভ অথবা নিট ক্ষতি দুইটার যে কোনো একটা বের হবে। 7 নাম্বার সংরক্ষিত আয় বিবরণী। এটা মূলত 12 ঘরা কার্যপত্রের ক্ষেত্রে দরকার হয়, 10 ঘরা কার্যপত্রে দরকার হয় না। কোম্পানির ক্ষেত্রে সংরক্ষিত আয় বিবরণীর নামে অতিরিক্ত একটি কলামে আর্থিক অবস্থার বিবরণীর পূর্বে এটি সংযুক্ত করতে হয়। এই বিবরণীতে কোম্পানির মুনাফা বন্টন সংক্রান্ত লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়, যেমন লভ্যাংশ প্রদান, আয়কর ইত্যাদি। তাছাড়া বিশদ আয় বিবরণী থেকে নির্ণীত নিট লাভ এই বিবরণীর ক্রেডিট দিকে, আয় নির্ণীত কার্য হিসাবে ডেবিট দিকে বসবে। 8 আর্থিক অবস্থার বিবরণী, যেটা সর্বশেষ ধাপ। সমন্বিত রেওয়ামিল থেকে সম্পত্তি জাতীয় দফাগুলো আর্থিক অবস্থার বিবরণী ডেবিট দিকে এবং দায় সংক্রান্ত আইটেমগুলো ক্রেডিট দিকে লিখতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো মূলত থিওরি আমাদের কার্যপত্র তৈরি করার জন্য। এখন আমরা কার্যপত্র তৈরি করার ছক দেখব, অর্থাৎ হাউ ক্যান ইউ ড্র এ
ওয়ার্কশিট ইন ইউর এক্সাম স্ক্রিপ্ট, অর্থাৎ তোমার খাতায় তুমি কিভাবে একটি কার্যপত্র ঘর আঁকবে সেই বিষয়টা আমরা দেখব। সেক্ষেত্রে বন্ধুরা আমরা ধরে নিচ্ছি যে এটা তোমার একটি কাগজ, এই অংশটা হলো তোমার খাতা। সাধারণত আমরা কার্যপত্র করার সময় খাতাটাকে ল্যান্ডস্কেপ মুডে নেই, অর্থাৎ আমি যদি তোমাকে উদাহরণ বলি যে আমরা সাধারণত খাতায় এভাবে লিখি, এটা হলো পোর্ট্রেট মুড বা আড়াআড়ি মুড, কিন্তু যখন আমরা কার্যপত্র করব তখন খাতাটাকে আমরা এই ফরম্যাটে নেব, অর্থাৎ এটাকে বলা হয় পাতাইল্লা, অর্থাৎ আড়াআড়ি ফরম্যাট, যেটাকে আমরা বলি ল্যান্ডস্কেপ মুডে, অর্থাৎ আমরা আমাদের খাতাটাকে উল্টো করে ধরব। অর্থাৎ নর্মালি আমরা খাতায় হয়তো এভাবে লিখি, এটা আমাদের খাতা, বাট কার্যপত্র করার সময় আমরা জাস্ট খাতাটাকে পাশাপাশি নেব, আড়াআড়ি নেব ল্যান্ডস্কেপ মোডে, কারণ এখানে অনেক আইটেম অনেক কিছু লেখার দরকার হয়, এই কারণে আমরা এই কাজটা করব। তো এই হলো আমাদের খাতা। ধরো তো আমরা খাতাটাকে কি করব, মাঝখান বরাবর 1 স্কেল পরিমাণ ভাগ করব, উপরে যাতে আমাদের লেখার জায়গা থাকে। আমি আবারও বলতেছি, খাতার কিছু অংশ উপরে, কিছু অংশ আমরা ছেড়ে দেব। ধরো এই অংশটা আমরা ছেড়ে দিলাম, খাতার উপরের এই অংশটা আমরা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমরা বাকি যে অংশ সেখানে আমরা একটা কি করব, 1 স্কেল পরিমাণ একটা দাগ দিব। যেমন এখানে আমি একটা 1 স্কেল পরিমাণ দাগ দিছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ এই অংশটা 1 স্কেল পরিমাণ দাগ দিছি, কিন্তু উপরে কিন্তু অবশ্যই আমার খালি জায়গা রাখতে হবে, কারণ শিরোনাম লিখতে হবে, ব্যবসা প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। যাই হোক, এরপর আমরা কি করব, খাতার ভিতরে একটা বিবরণের ঘর নেব। অর্থাৎ দেখো প্রথম যে অংশটা সেটা হলো বিবরণের ঘর। আমি যদি তোমাদেরকে মার্ক করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা আমি কোন অংশটা বলছি। এই দেখো, এই অংশটা আমাদের বিবরণের অংশ, এটা হলো আমাদের বিবরণের অংশ। আর বাকি যে অংশটা থাকবে শিক্ষার্থী বন্ধুরা, বাকি যে অংশটা থাকবে খাতার বাকি অংশকে আমরা 5টা ভাগে ভাগ করব। কয়টা ভাগে ভাগ করব? 5টা ভাগে ভাগ করব। আমি যদি সেই ভাগগুলো দেখাই, তোমরা দেখো, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ এবং এই একটা ভাগ, এবং এটা কিন্তু সমান সমান 5টা ভাগে ভাগ করব। অর্থাৎ আমাদের এই ভাগগুলো যেন সমান হয়, ঠিক আছে? যেমন এখান থেকে এইটা থেকে এইটার দূরত্ব, আবার এইটা থেকে এইটার দূরত্ব, বা এইটা থেকে এইটার দূরত্ব, দেখো সব সমানভাবে আমরা সমানভাবে এরকম খাতাকে 5টা ভাগে ভাগ করব। প্রথম যে অংশটা, এই অংশটা কি থাকবে? প্রথম অংশটা এটা হলো আমাদের বিবরণ। এই অংশটা আমাদের বিবরণ লেখার জন্য, এই অংশটা আমাদের কি লেখার জন্য শিক্ষার্থী বন্ধুরা? বিবরণ। আর বাকি যে অংশটা আছে, বাকি টোটাল অংশটাকে আমরা 5টা ভাগে ভাগ করব। 5টা ভাগে আমরা কি করব? ভাগ করব। তো যাই হোক, তোমরা বুঝতে পারছো, অর্থাৎ এই অংশ থেকে আমরা আমাদের খাতাটাকে ভাগ করলাম। প্রথম ঘরটা হলো বিবরণ, আর বাকি 5টা আমরা ভাগে ভাগ করলাম, 1টা 2টা 3টা 4টা 5টা। এই যে 5টা ভাগে ভাগ করলাম, এই যে প্রথম যে অংশটা আমরা নিয়েছিলাম, অর্থাৎ এই অংশটা আমি তোমাদেরকে মার্ক করে দেখাই তাহলে তোমাদের সুবিধা হবে। অর্থাৎ এই যে অংশটা, এই অংশটাকে আবার কি করে দেবো? মাঝখানে আমরা ভাগ করে দেবো। এই অংশটার মাঝখানে আমরা একটা ভাগ করে দেবো, এভাবে একটা ভাগ করে দেবো। ওকে, সেটাই আমরা এখানে দেখাইছি। এই যে দেখো, এই অংশটা একটা ভাগ হয়ে গেছে। এই যে অংশটা, এই অংশটাকে আমরা কি করলাম? 2টা ভাগ করে নিলাম, উপরে একটু বড় অংশ নিলাম আর নিচে একটু ছোট অংশ নিলাম। রাইট, তাহলে এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো শিক্ষার্থীরা। এরপর আমরা কি করব? প্রত্যেকটা অংশ আমরা এখন আলাদা করে দেখাবো, ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা অংশ এখন আমরা আলাদা করে মার্ক করলাম। দেখো, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, একটা অংশ, একটা। আর এই অংশটা আমাদের টাকার ঘর, প্রত্যেকটাই আমাদের টাকার ঘর, কিন্তু এইখানে মাঝখানে এটা রাখার একটা কারণ আছে, সেটা আমি একটু পরেই বলবো। তাহলে আমরা কি করলাম?
আমরা এইখান থেকে এইটারে প্যাড বরাবর মাঝখান থেকে ফেরে দিলাম, ভাগ করলাম, এবং আমরা 5টা ঘর আমরা আলাদা নিছি। প্রথম ঘরটা হলো আমাদের বিবরণের ঘর, আর বাকি 5টা ঘর আমাদের 5টা টাকার ঘর। এরপর আমরা ছোট্ট ছোট্ট করে সমান করে দাগ দেব হিসাবের জন্য। আমাদের উদ্দীপক পড়ে দেখতে হবে কয়টা হিসাব লাগবে, অর্থাৎ এগুলো হলো আমাদের হিসাব। প্রত্যেকটাই আমাদের আলাদা আলাদা কি করতে হবে, হিসাবের নাম লিখতে হবে। নগদান হিসাব, ক্রয় হিসাব, এগুলো প্রত্যেকটা আমাদের, এটা আলাদা হিসাব, এটা আলাদা হিসাব, প্রত্যেকটা আলাদা আলাদা আমাদের হিসাবের নাম লিখতে হবে। তো প্রশ্ন হলো যে এরকম ঘর আমরা কয়টা কাটবো, এরকম টাকার ঘর, এই যে রো, এই যে সারি আমরা কয়টা নেব? আমরা কলাম তো 6টা নিছি, বিবরণ সহ মোট 6টা, কিন্তু পাশাপাশি আমরা রো কয়টা নেব, সারি কয়টা নেব, এটা ডিপেন্ড করবে তোমার রেওয়া মিলে হিসাব আছে কয়টা। আমরা রেওয়া মিলটা যখন পড়বো তখন দেখবো রেওয়া মিলে আমাদের হিসাব আছে কয়টা। এর সাথে সমন্বয় যে কয়টা থাকবে আমরা যোগ করে এর সাথে এক্সট্রা 2টা বেশি নেব। তাহলে বিষয়টা আনুমানিক কি দাঁড়াইলো আমি তোমাদেরকে একটু বলি। আমাদের রেওয়া মিলে কয়টা হিসাব আছে সেটা আমরা দেখবো। রেওয়া মিলে তো আমাদের 10-12টা হিসাব থাকবে, প্লাস সমন্বয়ে আমাদের হিসাব কয়টা, সমন্বয় পড়লেই বুঝতে পারবা। এর সাথে 2টা এক্সট্রা তুমি ঘর নেবা, তাহলেই কিন্তু তুমি আসলে পেয়ে যাবা যে তোমার কয়টা রো তোমার কাটতে হবে। এটা মোটামুটি আমার একটা ফর্মুলা, আনুমানিক একটা ফর্মুলা। আর এটা তো অবশ্যই তোমরা স্কেল দিয়ে করবা, অবশ্যই এটা কি দিয়ে কাটবা শিক্ষার্থীরা, স্কেল দিয়ে কাটবা। তোমরা অবশ্যই এটা কি করবা, স্কেল দিয়ে কাটবা, তাহলে কিন্তু তুমি ইচ্ছা করলে এই সারিগুলো তুমি মুছতে পারবা যদি তুমি স্কেল দিয়ে কাটো। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো যে আমরা কয়টা এখানে সারি আছে, এই কয়টা সারি আমরা নেব এটা ডিপেন্ড করে আমাদের রেওয়া মিলে কয়টা দফা আছে বা আইটেম আছে, প্লাস সমন্বয়ে কয়টা আইটেম, এবং এর সাথে আমরা এক্সট্রা 2টা আইটেম বেশি নিয়ে মোট 13, 14, 15, 16 যে কয়টাই হোক আমরা সে কয়টাই ঘর নেওয়ার চেষ্টা করব। তো আশা করি শিক্ষার্থীরা এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এখন চলো আমরা আরো সামনে যাই। এখন আমাদের কাজ হলো প্রত্যেকটার মাছ বরাবর আমরা ভেঙে ভেঙে দিয়েছি, প্রত্যেকটাকে 2টা করে ভাগ করে নিছি। আবার দেখো এই যে মাঝখানে পেটটাকে যে আমরা ফাড়ছিলাম না, আমি একটু দেখাই, এই যে আমরা পেট ফাড়ছিলাম না, এই অংশ, এই যে পেট ফাড়ছিলাম না, প্রত্যেকটার ফাটা অংশ পেট ফাটা বরাবর আমরা 2টা করে ভাগ করব, প্রত্যেকটাকে 2টা করে ভাগ করব। কোথা থেকে ভাগ করব? উপর থেকে না, এই যে সবাই আবার উপর থেকে করো না, উপর থেকে না, না উপর থেকে না, কিন্তু উপর থেকে না, এটা কোথা থেকে, এই যে পেট যেখানে আমরা ভাগ করছিলাম। তাহলে আমাদের ঘর হয়ে গেল এখন 10টা। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে আমি যে তোমাদেরকে বলছিলাম যে কার্যপত্র হয় 10 ঘরের, কার্যপত্রে মোট 10টা ঘর থাকে, এই হলো সেই কার্যপত্রের 10টা ঘর। তাহলে আমি আবারও দেখাই যে আমরা এই পর্যন্ত ছিলাম, এখানে আমরা প্রত্যেকটা ঘরকে আবার কি করব, 2টা করে ভাগ করে দেবো। এই যে দেখো প্রত্যেকটা ঘরকে আমরা 2টা করে ভাগ করে দিছি মাঝ বরাবর, তাহলে মোট 10টা আমাদের ঘর হয়ে গেল। এখন আমরা ঘরের নাম লিখব। প্রথম যে ঘরটা, প্রথম ঘরটায় আমরা লিখবো হিসাবের নাম। প্রথম ঘরটার নাম হলো আমাদের হিসাবের নাম। পরের যে ঘর আছে, পরের ঘরটা হলো আমাদের রেওয়া মিল, এবং এই রেওয়া মিলের ঘর এইটা প্রশ্নে দেওয়া থাকবে। রেওয়া মিলের ঘরটা কি, উদ্দীপকে দেওয়া থাকবে। রেওয়া মিলের ঘরটা উদ্দীপকে থাকবে, অর্থাৎ এটা তোমার, এটা নিয়ে টেনশন করার কিছু নাই যেটা আমি কোথায় পাবো, এরকম টেনশন করার কিছু নাই, কারণ রেওয়া মিলের এই ঘরটা কোথায় থাকবে, উদ্দীপকে থাকবে। অর্থাৎ রেওয়া মিলের এই যে ঘরটা, এই ঘরটা আমরা উদ্দীপকে বা প্রশ্নে পাবো। নেক্সট যে ঘর সেটা হলো সমন্বয়। নেক্সট যে ঘরটা সেটা হলো সমন্বয়। এটা কোথায় পাবো, এটা রেওয়া মিলের নিচে থাকবে, প্রশ্নে উদ্দীপকে থাকবে, এটা উদ্দীপকে থাকবে রেওয়া মিলের নিচে।
উদ্দীপকে নিচে থাকবে, অর্থাৎ উদ্দীপকের শেষে থাকবে, উদ্দীপকটার শেষে থাকবে। এটা নিয়ে টেনশন করার কিছু নাই, এটাও আমাদের প্রশ্নে দেওয়া থাকে। তো প্রথম ঘরটা হলো রেওয়া মিল, পরের ঘরটা হলো সমন্বয়, 3 নম্বর ঘরটার নাম হলো সমন্বিত রেওয়া মিল। অর্থাৎ 3 নম্বর ঘর হলো এই প্রথম দুইটা ঘরের সমন্বয়ে হলো 3 নম্বর ঘরটা। প্রথম দুইটা ঘর কি আছে? রেওয়া মিল ও সমন্বয়। রেওয়া মিল ও সমন্বয়, এই দুইটা ঘরের সমন্বয়ে হলো সমন্বিত রেওয়া মিল। তার মানে প্রথম দুইটা ঘর আমরা যদি যুক্ত করি তাহলে আমাদের সমন্বিত রেওয়া মিলটা বের হবে। তো এখানে একটা বিষয় মনে রাখতে হবে, মাথার ভিতরে সেট করে রাখতে হবে, সেটা হলো ডেবিট কোনো আইটেমের সাথে যদি ডেবিট কোনো আইটেম আসে তাহলে কিন্তু সেটা প্লাস হবে, মানে সেটা ডেবিটই হবে এবং সেটা প্লাস। ডেবিটে ডেবিটে প্লাস হয়। আচ্ছা, ক্রেডিট যদি কোনো আইটেম থাকে এবং তার সাথে যদি আবারও ক্রেডিট কোনো আইটেম যুক্ত হয় তাহলে সেইটাও প্লাস হবে, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস। তবে ডেবিট কোনো আইটেমের সাথে ক্রেডিট কোনো আইটেম যদি যুক্ত হয় অথবা ক্রেডিট আইটেমের সাথে যদি ডেবিট আইটেম যুক্ত হয় সেটা মাইনাস হবে। এটা মাথার ভিতরে সেট করে রাখতে হবে। এই যে মাত্র যেটা আমি লিখলাম এটা মাথার ভিতরে সেট করে রাখতে হবে, না হলে কিন্তু সমস্যা হবে। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে যে বললাম যে রেওয়া মিল এবং সমন্বয় এই দুইটা ঘর যোগ করে দেন আমাদের যে ঘরটা হবে সেই ঘরটাকে আমরা বলছি সমন্বিত রেওয়া মিল। ওকে, তো এখন প্রশ্ন হইল রেওয়া মিলের ডেবিট পাশে একটা আইটেম আছে, ধরো এখন আমি যে সমন্বয়কে যুক্ত করব, সমন্বয়ের ডেবিট পাশে আইটেম থাকতে পারে, তাহলে ডেবিটের সাথে ডেবিট যদি হয় তাহলে আইটেমের টাকা বাড়বে এবং এটা বসবে ডেবিট পাশে। আইটেমের টাকা কি বাড়বে এবং এটা ডেবিট পাশে বসবে। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, ধরো ক্রয় আছে 500 টাকা, এটা রেওয়া মিলে আছে ক্রয় 500 টাকা, সমন্বয়ে গিয়ে আবারও রেওয়া মিলে তো 500 আছে, সমন্বয়ে ক্রয় আছে ডেবিট পাশে 100 টাকা। তাহলে শিক্ষার্থীরা আমরা যদি দেখি যে এখানে আইটেমটা প্রথমে ছিল ডেবিট পাশে ক্রয়, এটার সাথে আবারও ডেবিট হয়েছে 100, তাহলে আমি একটু আগে বলছি যে ডেবিটের সাথে ডেবিট হলে সেটা কি হয়ে যাবে? প্লাস। প্লাসে প্লাসে প্লাস, মানে ডেবিটে ডেবিটে প্লাস হবে এবং টাকাটা বসবে ডেবিট পাশে 600। তো এটা যদি ক্রেডিট আইটেম হয়, ধরো বিক্রয়, বিক্রয় একটা ক্রেডিট আইটেম, বিক্রয় ক্রেডিট পাশে আছে ধরো 1000, তো বিক্রয় আবারও ক্রেডিট পাশে সমন্বয় আছে 200। এখন দেখো আমি যদি বলি যে বিক্রয় এটা ক্রেডিট পাশে ছিল 1000 ক্রেডিট, এটা সমন্বয়ে আবার ক্রেডিট আছে 200, তাহলে ক্রেডিটের সাথে ক্রেডিট হলে কি হবে? প্লাস। প্লাসে প্লাসে যেমন প্লাস, মাইনাসে মাইনাসেও প্লাস হবে। তার মানে ক্রেডিট ক্রেডিটে প্লাস হবে, টাকা বসবে ক্রেডিট পাশে। ক্রেডিটে ক্রেডিটে প্লাস, টাকা বসবে ক্রেডিট পাশে। কিন্তু যদি উল্টা হয়, ধরো প্রাপ্য হিসাব আছে, প্রাপ্য হিসাব মানে সম্পদ, আমরা জানি প্রাপ্য হিসাব ধরো ডেবিটে আছে 800, ধরো 8000, প্রাপ্য হিসাব ডেবিটে আছে 8000, কিন্তু সমন্বয়ে যাইয়া এটা ক্রেডিট পাশে আছে 1000, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এটা প্রথমে ছিল ডেবিট পাশে
8,000, কিন্তু সমন্বয়ে যায় এটা কোন পাশে হয়েছে? ক্রেডিট পাশে। তার মানে ডেবিটের সাথে কি হয়েছে? ক্রেডিট। ডেবিটের সাথে ক্রেডিট, তার মানে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস। তার মানে টাকা হয়ে যাবে কত? 7,000। এখন প্রশ্ন হইল এই 7,000টা কোন পাশে বসবে? ডেবিট পাশে না ক্রেডিট পাশে? এটা বসবে কোন পাশটা বড়? প্রাপ্য হিসাব ডেবিট পাশে আছে 8,000 আর প্রাপ্য হিসাব ক্রেডিট পাশে আছে 1,000, তাহলে বড় কোন পাশ? অবশ্যই বড় হইল ডেবিট পাশ। তার মানে এই 7,000 যে টাকাটা আছে এটা ডেবিট পাশে বসে। তার মানে ডেবিট ক্রেডিটে মাইনাস হয়েছে ঠিকই, কিন্তু টাকা বসবে ডেবিট পাশে, কারণ ডেবিট পাশটা বড়। তো আশা করি শিক্ষার্থীরা এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এই পর্যন্ত যে বুঝাইছি এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এইটা বুঝলেই মোটামুটি অনেকটা আমরা আগাই যাব। তাহলে আমরা 3টা ঘর সম্পর্কে মোটামুটি ক্লিয়ার হইলাম। প্রথম ঘর হইল রেওয়ামিল, পরের ঘরটা আমরা বলি সমন্বয়, এরপরে 3 নম্বর ঘরটা হলো সমন্বিত রেওয়ামিল। 4 নম্বর ঘরটা হলো আয় বিবরণী। 4 নম্বর ঘরটা হলো আয় বিবরণী। তো এই 4 নম্বর যে ঘরটা আছে শিক্ষার্থীরা, 4 নম্বর ঘরের ডেবিট পাশে বসে ব্যয়, ডেবিট পাশে বসে ব্যয় জাতীয় আইটেম। 4 নম্বর ঘরের ডেবিট পাশে বসবে কি? ব্যয় জাতীয় আইটেম। আচ্ছা নিচেই রাখি। আর 4 নম্বর ঘরের ক্রেডিট পাশে বসবে আয় জাতীয় আইটেম। বিষয়টা কি দাঁড়ালো শিক্ষার্থী বন্ধুরা? ভালো করে খেয়াল করো। 4 নম্বর ঘর হলো আমাদের আয় বিবরণী, এটা ডেবিট পাশে বসবে ব্যয় জাতীয় আইটেম, আর এটার ক্রেডিট পাশে বসবে আয় জাতীয় আইটেম। এটা হলো 4 নম্বর ঘর। তাহলে রেওয়ামিল, সমন্বয়, সমন্বিত রেওয়ামিল, আয় বিবরণী আমরা জানলাম। আর শেষের ঘরটা হলো আমাদের আর্থিক অবস্থার বিবরণী। শেষের ঘরটার নাম হলো আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট পাশে বসবে উৎস, আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট পাশে বসবে কি? উৎস। আর ক্রেডিট পাশে বসবে দাম। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, উৎস মানে কি? উতে হয় উত্তোলন, উতে কি হয়? উত্তোলন। আর শতে হবে সম্পদ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে উৎস সম্পর্কে জানলাম। উৎস, আর্থিক অবস্থার বিবরণীর এই ডেবিট পাশটা হবে উৎস। আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট পাশটা হবে উৎস। উতে কি হয়? উত্তোলন। শতে কি হয়? সম্পদ। তার মানে আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট পাশে উত্তোলন এবং সম্পদ জাতীয় আইটেম যাবে। এখন আসো ক্রেডিট পাশ, যে আমরা বলছি দাম। দতে হয় দায়, আর মতে হয় মূলধন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট পাশটা কি যাবে? দাম। দাতে কি হয়? দায়। মতে কি হয়? মূলধন। তোমরা এখানে একটা স্ক্রিনশট নিতে পারো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। যখন অঙ্ক করতে যাবে তখন এই বিষয়গুলো তোমাদের
মাথায় মনে থাকবে, দাম উৎস, আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট পাশ এটা হলো উৎস। উৎস মানে উত্তোলন এবং সম্পদ জাতীয় আইটেমগুলো আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট পাশে যাবে। আর দাম বলার কারণ হলো দায় ও মূলধন জাতীয় আইটেমগুলো আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট পাশে যাবে। আশা করি বিষয়টা শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমাদের এই যে মাঝখানে যে সাদা ঘরটা, প্রশ্ন হলো এই সাদা ঘরে কি বসবে? সব ঘরেই কিন্তু আমরা মোটামুটি আইটেম বসাইছি, কিন্তু এই যে সাদা ঘরটা আমরা বসাই নাই, কিচ্ছু বসাই নাই, তাই না? এই সাদা ঘরটায় কি বসবে? এটা আমাদের মনে প্রশ্ন আসতেছে না যে এটা কি হবে? এই সাদা ঘরগুলায় 10টা ঘর আমাদের ফাঁকা রইল, এই 10টা ঘরে কি বসবে? অবশ্যই কিছু বসবে। এই 10টা ঘরে আমাদের কি বসবে? ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট। আবারও বলতেছি 10টা ঘরে কি বসবে? ডেবিট ক্রেডিট। প্রথম ঘর ডেবিট, পরের ঘর ক্রেডিট, আবার প্রথম ঘর ডেবিট, পরের ঘর ক্রেডিট, আবার প্রথম ঘর ডেবিট, পরের ঘর ক্রেডিট। এরকম প্রত্যেকটা ঘরে আমাদের ডেবিট এবং ক্রেডিট করে বসবে। অর্থাৎ প্রত্যেকটা ঘর, একটা হলো ডেবিট পাশ, একটা হলো ক্রেডিট পাশ। তো 5টা ঘরের মোট 10টা কলাম, এই জন্য এটাকে বলা হয় 10 ঘরা কার্যপত্র। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো এই যে কার্যপত্রের কথা আমরা মাত্র বললাম, এই কার্যপত্রের ছকের উপরে কিন্তু আমাদের শিরোনাম লিখতে হবে। প্রথমে শুরুতে উপরে শিরোনাম লিখতে হবে এবং খেয়াল রাখতে হবে যে শিরোনাম যেন নিচের 3টি প্রশ্নের উত্তর দিতে পারে। প্রথম লাইনে উত্তর দাও, হু মানে কে, কার জন্য আমরা কার্যপত্র করতেছি। যেমন হতে পারে কোম্পানির নাম, জনাব রহিম ব্রাদার্সের কার্যপত্র আমরা করতে যাচ্ছি, তার মানে প্রথম লাইনকে আমরা প্রশ্ন করব হু, কার জন্য কার্যপত্র করতেছি। দ্বিতীয় লাইন হলো উত্তর দেব, আমরা প্রশ্ন করব হোয়াট, কি, আমরা কি করতেছি, কার্যপত্র আমরা কি জাবেদা করতেছি না, রেওয়ামিল করতেছি না, খতিয়ান করতেছি না, নগদান করতেছি না, ব্যাংক সমন্বয় বিবরণী করতেছি না, আমরা কি করতেছি, ওয়ার্কশিট বা কার্যপত্র। তৃতীয় লাইনকে আমরা প্রশ্ন করব কখন, কখন এই কার্যপত্রটা আমরা করতেছি। কার্যপত্রে অন্তর্ভুক্ত লেনদেনগুলোর সময়কাল সাধারণত 1 বছরের জন্য হয়, যেমন 2012 সালের 30শে জুন সমাপ্ত বছরের জন্য হতে পারে, অথবা হতে পারে 2012 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। খেয়াল রাখতে হবে যে কার্যপত্র কোনো নির্দিষ্ট সময় বিন্দুর জন্য নয়, বরং একটি সময়কালের জন্য প্রস্তুত করা হয়। তো উপরে আমাদের শিরোনাম চলে আসছে, এভাবে শিরোনামটা আমরা লিখব, জনাব রহিম ব্রাদার্সের কার্যপত্র 10 ঘরা, 2012 সালের 30শে জুন সমাপ্ত বছরের জন্য। এটা হলো ফিসকাল ইয়ার, আর্থিক বছর। আর সচরাচর যেই বছরটা আমরা দেখি সেটা হলো পঞ্জিকা বর্ষ, 2012 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই যে কার্যপত্রটা দেখলাম, এটা হলো 10 ঘরা কার্যপত্র। এখানে আমাদের 10টা ঘর, টাকার ঘর থাকে 10টা, বাট এখন আমরা যে কার্যপত্রটা দেখতেছি এটা হলো 8 ঘরা কার্যপত্র। এখানে টাকার ঘর দেখো 8টা, 1 2 3 4 5 6 7 8। এখন প্রশ্ন হলো আমাদের কোন ঘরটা এখান থেকে চলে গেল, বলতে পারবা? কোন ঘরটা আমাদের চলে গেছে? অর্থাৎ এইখান থেকে আমাদের কোন ঘরটা চলে গেছে? এইখান থেকে এই যে ঘরটা, আমরা উপরে যে ঘরটা দেখতেছি, অর্থাৎ এই যে আমাদের ঘরটা আছে, এখানে আমাদের 10টা ঘর। এইখান থেকে আমাদের কোন ঘরটা চলে গেল? এইখানে থেকে যখন আমরা এইখানে আসলাম, আমাদের কোন ঘরটা চলে গেল? আমাদের রেওয়ামিল ঠিক আছে, সমন্বয় ঠিক আছে, আয় বিবরণ ঠিক আছে, আর্থিক অবস্থার বিবরণ ঠিক আছে, বাট রেওয়ামিল, সমন্বয় এবং আর্থিক আয় বিবরণী এর মাঝখানের একটা ঘর আমাদের চলে গেছে। সেই ঘরটার নাম হলো সমন্বিত রেওয়ামিল। তার মানে যখন আমরা 8 ঘরা কার্যপত্র করব, তখন সমন্বিত রেওয়ামিল আমাদের থাকবে না। বিষয়টা তাহলে ক্লিয়ার? কোন ঘরটা তাহলে থাকবে না? সমন্বিত রেওয়ামিল। দেখো এখানে মোট 8টা সংখ্যা, যদি আমরা ভাবি, যদিও 9টা সংখ্যা,
সমন্বিত লিখতে 4 আর রেওয়ামিল লিখতে 5। মোট ধরো আমরা এখানে 8টা ঘর আছে, 8টা শব্দ আছে, অক্ষর 8টা অক্ষর। তাহলে 8 ঘরা যখন আমরা করব, যখনই আমরা 8 ঘরা করব শিক্ষার্থী বন্ধুরা, যখনই আমরা 8 ঘরা করব তখন আমাদের সমন্বিত রেওয়ামিলের ঘরটা থাকবে না। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তাহলে কোন ঘরটা আমাদের বাদ গেল? এই ঘরটা আমাদের বাদ গেল। যখনই আমরা 8 ঘরা বিশিষ্ট অঙ্ক করব শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলতেছি, যখনই আমরা 8 ঘরা বিশিষ্ট অঙ্ক করব তখন আমাদের এই সমন্বিত রেওয়ামিলের এই ঘরটা থাকবে না, বাকি 4টা ঘর থাকবে। 4 দুগুণে 8টা টাকার ঘর থাকবে। তাহলে সমন্বিত রেওয়ামিল কখন বাদ যায়? যখন 8 ঘরা বিশিষ্ট কার্যপত্র তৈরি করতে বলে। তো বুঝতে পারছো 8 ঘরা বিশিষ্ট। এখন আমরা আসবো 10 ঘরা। 10 ঘরা মানে অ্যাজ ইউজুয়াল, যেটা আমরা মাত্র দেখলাম, সব ঘর থাকবে 10 ঘরা কার্যপত্র। এখন আমরা দেখবো 12 ঘরা কার্যপত্র। 12 ঘরা কার্যপত্রে দেখো টাকার ঘর 12টা হয়েছে। টাকার ঘর 12টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। দেখো টাকার ঘর আমাদের কি 12টা হয়েছে, আমাদের 2টা ঘর বাড়তি হয়েছে। সেই 2টা ঘর হইল এই 2টা ঘর। অর্থাৎ যখনই 12 ঘরা কার্যপত্র বলবে তখনই আমাদের এই ঘরটা অতিরিক্ত আসবে, যেটাকে আমরা বলি সংরক্ষিত আয় বিবরণী। অর্থাৎ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীর মাঝখানে নতুন একটা ঘর আসবে, সেটা হলো রক্ষিত আয় বিবরণী, এবং এটার অবশ্যই টাকার ঘর 2টা হবে, একটা ডেবিট একটা ক্রেডিট। এই ঘরটা মানে এখানে 2টা টাকার ঘর আমাদের বেশি আসবে এই রক্ষিত আয় বিবরণী। কখন আসবে? যখন 12 ঘর বিশিষ্ট কার্যপত্র করতে বলবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 12 ঘরা, 8 ঘরা, 10 ঘরা বুঝতে পারলাম। এখন আমরা একটা অঙ্ক দেখি। আমাদের সামনে একটা অঙ্ক মোটামুটি আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমেই আমরা একটা রেওয়ামিল দেখতেছি। আমরা জানি যে কার্যপত্র করার ক্ষেত্রে আমাদের যেই উদ্দীপকে যে প্রশ্নটা দেওয়া থাকবে, একটা রেওয়ামিল দেওয়া থাকবে এবং কিছু অতিরিক্ত সমন্বয় দেওয়া থাকবে। তো আমাদের সামনে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের রেওয়ামিল। তো প্রথম কাজ হলো আমাদের ধাপ 1, প্রথম কাজে আমাদের রেওয়ামিল তৈরি করতে হবে। তো প্রথম যে কাজটা দেখো, আমরা এখানে রেওয়ামিল তৈরি করছি। এই যে প্রথম যে ঘরটা, এটা হলো রেওয়ামিল। এটা আমাদের কোথায় দেওয়া থাকবে? উদ্দীপক। উদ্দীপকে আমাদের রেওয়ামিলটা দেওয়া থাকবে। পরের কাজ হলো আমাদের সমন্বয় দেওয়া থাকবে, কিছু সমন্বয় দেওয়া থাকবে। যেমন আমি যদি বলি এখানে কিছু সমন্বয় তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে, এরকম সমন্বয়গুলো এরকম থাকবে। এই যে এখানে কিছু সমন্বয় থাকবে এবং এই সমন্বয়ের জন্য আমাদের জাবেদা করতে হবে। এটা কার্যপত্র তৈরি করার সময় আমাদের সমন্বয় জাবেদা তৈরি করতে হয়। তো সমন্বয় জাবেদা মানে এখানে একটা ডেবিট আইটেম এবং একটা ক্রেডিট আইটেম এরকম হবে আর কি। তো এই যে আমি যদি একটা সমন্বয় দেখি, একটা সমন্বয় তোমাদের দেখাই। ধরো এখানে একটা সমন্বয় আছে, অগ্রিম বীমার মেয়াদ অতিক্রান্ত হয়েছে, তার মানে বীমা খরচ হয়ে গেছে, বীমা খরচ ডেবিট, আর অগ্রিম বীমার মেয়াদ যেহেতু শেষ, অগ্রিম বীমা ক্রেডিট। তার মানে আমি কি পাইছি? একটা ডেবিট পাইছি টাকা, আর একটা ক্রেডিট টাকা পাইছি। এরকম প্রত্যেকটা সমন্বয়, এই যে বকেয়া বেতন, বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট, এটা আমি সমন্বয়ের উপরে একটা লেকচার আছে, নেক্সট লেকচারে আমি স্পেশালি সমন্বয়ের উপরে লেকচারগুলো নেব। শুধু সমন্বয়, প্রায় 80টার মতো সমন্বয় আমি নেব, সমন্বয়গুলো সলভ করব। এরপর থেকে আমি কার্যপত্র অঙ্ক শুরু করব, নেক্সট লেকচারটা মিস করবা না। এরপর এখানে একটা সমন্বয় আছে, অবচয় ধরতে বলছে, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। ধারে সেবা প্রদান করা হয়েছে, তার মানে দেনাদার ডেবিট, সেবা আয় ক্রেডিট। হাতে সরবরাহ মজুদ আছে, তার মানে সরবরাহ খরচ হিসাব ডেবিট, সরবরাহ হিসাব ক্রেডিট। তো এখন আমাদের কাজ হইলো সমন্বয়গুলো পোস্টিং দেওয়া। তো এই হলো সমন্বয়। এখন এই যে সমন্বয়গুলো আমরা পোস্টিং দিলাম, শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো,
প্রথম তো আমরা রেওয়া মিল পোস্টিং দিছি, এখন হলো এই যে সমন্বয়গুলো, এই যে একটু আগে যে সমন্বয়গুলো আমি বললাম, এই যে অগ্রিম বীমা, খেয়াল করো, এই যে অগ্রিম বীমা, এই যে ক্রেডিট হয়েছে দেখো 600 টাকা, আর বীমা খরচ হিসাব ডেবিট। তো যেই সমন্বয়টা থাকবে না, যেই সমন্বয়ের ঘর থাকবে না সেটা কিন্তু লিখতে হবে। অর্থাৎ এখানে অগ্রিম বীমা যে আমরা 600 টাকা লিখলাম, অর্থাৎ এই যে অগ্রিম বীমা আমরা 600 টাকা লিখলাম, এটা কিন্তু আমাদের নতুন করে ঘর লেখা লাগে নাই, কারণ অগ্রিম বীমার ঘর দেওয়া ছিল। বাট বীমা খরচ নামে একটা ঘর আমাদের লিখতে হয়েছে, কেন? কারণ বীমা খরচ নামে ঘরটা ছিল না, এই কারণে আমরা লিখছি। এইভাবে সমন্বয়ের জন্য যেই ঘরটা থাকবে সেই ঘরে বসাবা, ডেবিট হলে ডেবিট পাশে, ক্রেডিট হলে ক্রেডিট পাশে। আর যেই ঘর থাকবে না, যেই হিসাবের নামে যেই ঘরটা থাকবে না, সেটা লিখে তুমি টাকাটা বসাই দেবে। এরপর হলো আমাদের সমন্বিত রেওয়া মিল, পরের ঘরটা আমাদের সমন্বিত রেওয়া মিল। এই হলো সমন্বিত রেওয়া মিলের ঘর, তোমরা দেখতেই পাচ্ছ সমন্বিত রেওয়া মিলের ঘরটা, এই যে। তো সমন্বিত রেওয়া মিলের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলছি যে ডেবিটের সাথে ডেবিট হলে যোগ হবে। যেমন আমি যদি বলি, এইটা দেখো, দেনাদার আগে ছিল 5000, সমন্বয় দেনাদার আরো 1000 বাড়ছে, তার মানে ডেবিট ডেবিট প্লাস হয়েছে 5 আর 1000 6000। তো ডেবিটে ডেবিটে কি হবে? যোগ হবে। আবার দেখো সেবা আয় এখানে ক্রেডিট পাশে ছিল 17000, সেবা আয় 1000 টাকা ক্রেডিট পাশে বাড়ছে, তার মানে ক্রেডিট ক্রেডিটে প্লাস, এই যে দেখো ক্রেডিট পাশে 18000। বাট ডেবিট আইটেমের সাথে যদি ক্রেডিট আইটেম হয়, যেমন এই যে অগ্রিম বীমা, এটা ডেবিটে ছিল 1500, এরপর সমন্বয় জাবেদায় অগ্রিম বীমা ক্রেডিট হয়েছে 600, তার মানে ডেবিট 1500-র সাথে ক্রেডিট 600, ডেবিট ক্রেডিটে মাইনাস হবে, যেহেতু ডেবিট পাশ বড় তাই ডেবিট পাশে 900 টাকা হয়েছে। আবার আর একটা আইটেম যদি দেখি, নগদ এখানে রেওয়া মিলে ছিল 11000 টাকা ডেবিট পাশে, কিন্তু সমন্বয় কিছুই ছিল না, তাই যা ছিল তাই থাকবে, কোনো চেঞ্জ নেই। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। এরকম আর একটা আইটেম আমরা যদি দেখি, আমরা এখানে একটা আইটেম দেখি, সরবরাহ খরচ, এটা রেওয়া মিলে ছিল না, বাট সমন্বয়ে ছিল ডেবিট পাশে 500, তাই সমন্বিত রেওয়া মিলে যাইয়া ওই ডেবিট পাশই হবে। প্রদেয় বেতন, এটা রেওয়া মিলে কিছুই ছিল না, কিন্তু সমন্বয়ে ক্রেডিট পাশে ছিল 200, তাই সমন্বিত রেওয়া মিলেও ক্রেডিট পাশে 200। অর্থাৎ ডেবিট ক্রেডিট যদি যোগ বিয়োগ না হয়, যা থাকবে তাই বসাই দেব। এরপর আমাদের পরের যে কাজটা, চতুর্থ ধাপে গিয়ে আমরা আয় বিবরণী তৈরি করব। অর্থাৎ এই হলো আমাদের আয় বিবরণী, অর্থাৎ আইটেম থেকে যেটা আয় হবে সেটা এই আয় বিবরণীতে আসবে। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, সেবা আয় এটা কোন টাকাটা বসাবো? সেবা আয় ফাইনাল যে সমন্বিত রেওয়া মিলের টাকাটা, এই টাকাটা বসাবো, এই যে ফাইনাল টাকাটা, এই টাকা কিন্তু না, ওই আগের এই টাকাগুলো কিন্তু না শিক্ষার্থী বন্ধুরা। কোন টাকাটা বসবে? এই যে ফাইনাল যে টাকাটা আসে সেইটা বসবে। অর্থাৎ যোগ বিয়োগ করার পর সমন্বিত রেওয়া মিলে ফাইনাল যে টাকাটা থাকবে, এটা যেহেতু আয় শিক্ষার্থী বন্ধুরা, তাই এটা আয় পাশে বসবে। আমি তোমাদেরকে বলছি আয় বিবরণীর ক্রেডিট পাশ হলো আয়, এই যে আয় বিবরণীর ক্রেডিট পাশ হলো আয়। এরকম আমরা যদি দেখি বেতন আমাদের ফাইনালি কত ছিল? 3700, এই যে। তো বেতন এটা একটা ব্যয় জাতীয় আইটেম, এটা আয় বিবরণীর এই যে ডেবিট পাশে বসবে, ব্যয় জাতীয় আইটেম। এরপর আমরা আরেকটা দেখি বীমা খরচ, এটাও একটা ব্যয় জাতীয় আইটেম, এই যে দেখো আয় বিবরণীর ডেবিট পাশে বসছে। এরপর অবচয় খরচ, এটাও একটা খরচ বা ব্যয় জাতীয় আইটেম, এটাও আয় বিবরণীর ডেবিট পাশে বসছে। তো আয় হলে ক্রেডিট পাশে বসবে আয় বিবরণীর, আর খরচ হলে ডেবিট পাশে। এর পরের কাজ হলো আমাদের শেষ ঘরটা আমাদের কি? শেষ ঘরটা হলো আমাদের আর্থিক অবস্থার বিবরণ, শেষ ঘর, এই যে শেষ ঘরটা আর্থিক অবস্থার বিবরণ। তো আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট পাশে বসে উত্তোলন এবং সম্পদ জাতীয় আইটেম, যেমন এই যে দেখো, এই যে উত্তোলন আছে 3000, এইটা বসছে, ঠিক আছে। উত্তোলন এবং সম্পদ জাতীয় আইটেম বসবে।
ডেবিট পাশে। তো আমরা আগের অংশটা যদি দেখি তাহলে আমরা আরো ক্লিয়ার দেখতে পারবো। এই যে আর্থিক অবস্থার বিবরণী 5 নাম্বার যে ধাপটা, নিচে দেখো আর্থিক অবস্থার বিবরণী 5 নাম্বার যে ধাপটা আছে, এই যে আর্থিক অবস্থার বিবরণীর ধাপটা। তো সম্পদ এবং উত্তোলন বসবে ডেবিট পাশে, আর দায় এবং মালিকানা সত্ত্ব বসবে ক্রেডিট পাশে। তো আমরা একটা আইটেম দেখি, টেস্ট করি। যেমন নগদ, নগদ 11,000, নগদ টাকাটা সম্পদ, তাই নগদ সম্পদ পাশে বসছে। দেনাদার, দেনাদার ফাইনাল আইটেম আছে কত, সমন্বিত রেওয়া মিলের আইটেমটা সবসময় বসবে, আগের আইটেমগুলো কিন্তু বসবে না। এই যে আগের আইটেমগুলো বাতিল, সবসময় ফাইনাল যে অ্যামাউন্ট অর্থাৎ সমন্বিত রেওয়া মিলে কি আছে সেটা আমাদের চেক করতে হবে। তো সমন্বিত রেওয়া মিলে আমাদের আছে 6,000, এই 6,000 টাকা আমরা ডেবিট পাশে বসাইলাম। ডেলিভারি ভ্যান, এটাও আমাদের একটা সম্পদ। ওকে, তার মানে সম্পদগুলা আমরা এখানে বসাইলাম শিক্ষার্থী বন্ধুরা। এরপর আসো আমরা বলছি ক্রেডিট পাশ, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট পাশে আমাদের কি বসবে। আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট পাশে বসবে দাম, দাম মানে দায় ও মালিকানা সত্ত্ব। এখন দায় ও মালিকানা সত্ত্ব অর্থাৎ মূলধন, মূলধন একটা কি, মূলধন একটা দামের ভিতরে পড়ে না, দায় ও মালিকানা সত্ত্ব মূলধন আসবে। প্রদেয় হিসাব মানে দেনাদার, পাওনাদার সরি, প্রদেয় হিসাব একটা দায়, এটাও আসবে। এরপর আমরা যদি দেখি প্রদেয় বেতন, প্রদেয় বেতন মানে খরচ বকেয়া দায়, এটাও দেখো দায় পাশে আসছে। পুঞ্জীবিত অবচয়, এটা মূলত দায় না কিন্তু সম্পদের বিপরীত পাশে বসে। তো এরকম ভাবে আমাদের আর্থিক অবস্থার বিবরণীর যে দুইটা পাশ আছে, সম্পদ পাশ আর হলো দায় ও মালিকানা সত্ত্ব, এই দুইটা পাশ অবশ্যই মিলতে হবে। দেখো এখানে 62,600 আছে এবং এই দুইটা পাশ অবশ্যই মিলতে হবে। যদি এই দুইটা পাশ তোমার মিলে তাহলে তুমি বলতে পারবা যে তোমার অঙ্কটা হয়েছে, আর যদি না মিলে তাহলে তোমার অঙ্ক হয় নাই, তোমার অঙ্কে ভুল আছে। তো এই হলো মূলত আমাদের আর্থিক অবস্থার বিবরণী। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটা আমি এখানে শেষ করব। তানজির হোসেন রাব্বি স্যার আজকে তোমাদের কার্যপত্রের ছক তৈরি করার বেসিক বিষয় শেখাইলো। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা কার্যপত্রের সমন্বয় জাবেদা সম্পর্কে জানবো, কার্যপত্রের যে সমন্বয় জাবেদাগুলো আছে সেই সম্পর্কে। এরপর থেকে আমরা অঙ্ক করা শুরু করব। তো আমরা বিদায় নিচ্ছি। আমি মনে রাখবে, পরিশ্রম কখনো পরিশ্রমীকে বিনা পারিশ্রমিকে বিদায় দেয় না। আসসালামু আলাইকুম।